নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির বৈঠক হতাশায় পরিণত হয়েছে। এই পুরো সার্চ কমিটি হচ্ছে এই সরকারের পছন্দের। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এই সরকার, কমিশনার জেনারেল নিয়োগ দিয়েছে এই সরকার, প্রভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সরকারের নিয়োগকৃত। মহামান্য রাষ্ট্রপতিকে মনে করি যে তিনি হচ্ছেন শেষ একটি প্রতিষ্ঠান। দুর্ভাগ্য এই জাতির যে সুযোগ সৃষ্টি হয়েছিল এই রাজনৈতিক সংকট থেকে এই জাতিকে বের করে আনার, সেই সুযোগটিও তিনি গ্রহণ করলেন না। সরকার চায় যে এই ধরনের পরিস্থিতি বিরাজ করুক, এই অস্থিতিশীলতাই থাকুক, এই পানি ঘোলাটে হতে থাকুক, আর ঘোলাটে পানির মধ্য থেকেই তারা চমৎকার করে মাছ শিকার করবেন, অর্থাৎ ক্ষমতায় যাবেন, সেই ক্ষমতা তারা দখল করে থাকবেন। এদিকে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টনে বিএনপি কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে যুবদল। সেখানে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নেতারা অন্য কোনো দলে যায় নাই, ছিটিয়ে ছিল হয়তো একটু, এখন সংগঠিত হচ্ছে, গুছিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় নেতারা জানান সরকারের নির্যাতন নিপীড়ন বন্ধে জনগণ শিগগিরই মাঠে নামবে। এই উৎপীড়ন নিপীড়নের শৃঙ্খল থেকে জাহিদ রহমান, RTV, ঢাকা। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ছাত্রলীগের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নিঃস্বার্থ দেশ সেবারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর গণভবনের সবুজ চত্বর। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা এসেছেন সভাপতিকে শুভেচ্ছা জানাতে, একই সঙ্গে আগামীর দিক নির্দেশনা নিতে। এতে বক্তব্যের শুরুতে ঐতিহ্যবাহী দলটির পেছনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। এ সময় ছাত্রলীগকে সাংগঠনিক হিসেবেই নয়, সেই সঙ্গে নিঃস্বার্থ দেশপ্রেমী হবারও পরামর্শ দেন তিনি। আমাদের রাজনীতি ক্ষমতাকে ভোগ করা না, দেশকে যেন আমরা কিছু দিতে পারি, দেশের মানুষকে যেন দিতে পারি, সেটাই হচ্ছে সবসময় চিন্তা থাকবে। নেতৃত্ব যারা থাকবা তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে এই মাদক ধ্বংস করে দেয় এক একটা মানুষের জীবন, এক একটা পরিবার। তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আরেকটা হচ্ছে জঙ্গিবাদ, এটা শুধু বাংলাদেশ না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিচ্ছে। সকলকেই একসাথে করেই এর বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি করা। একদিকে জীবন জীবিকাও করতে হবে, অপরদিকে নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা সৎ পথে থেকে জনগণের পাশে থেকে কাজ করবে, সেইভাবে তোমাদের কাজ করতে হবে। আর এই জঙ্গি, সন্ত্রাস আর মাদকাসক্তি এর বিরুদ্ধে তোমাদেরকে সোচ্চার হতে হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, রাজনৈতিক স্বার্থে যারা মানুষ খুন করতে পারে তাদের কাছে দেশের প্রত্যাশা কি হতে পারে তা জানা এদেশের মানুষের। জঙ্গিবাদ, সন্ত্রাস, জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, এই অগ্নি সন্ত্রাস করে কত মানুষের ক্ষতি করেছে। জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আশা করি ভবিষ্যতে আর এই পথে তারা পাড়া দেবে না, পাড়া দিলে জনগণই প্রতিরোধ করবে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নি সন্ত্রাস, এর উপরেও মানুষকে সচেতন করতে হবে, এর বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। কারণ একটা কথা মনে রাখবা, জনগণই হচ্ছে মূল শক্তি। জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হয় না জানিয়ে এর বিরুদ্ধে ফের রুখে দাঁড়ানোর আহ্বানও ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখানে জনগণকেই। মারুফ রেজা, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের এমডি না থাকতে পেরে ডক্টর ইউনূস সরকারের উপর ক্ষেপে গিয়ে করে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিলেন। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, গ্রামীণ ফোনের অর্থ গ্রামীণ ব্যাংকে না দিয়ে ডক্টর ইউনূস প্রতারণা করেছেন। ফারুক খানের রিপোর্ট। বিকেল 4:30টায় শুরু হওয়া অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের প্রথম 30 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্যদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসের ব্যবসায়িক প্রসারে সার্বিক সহযোগিতা করেছে। তারপরও তিনি আওয়ামী লীগ সরকারের উপর ক্ষেপে গিয়ে দেশের অনেক বড় ক্ষতি করেছেন। আমরা কিন্তু ওনাকে সরাইনি, উনি মামলায় হারলেন, হারার পরে ওনার এমডি পদ চলে গেল আইনের কারণে। এরপরে উনি ক্ষেপেলেন আমাদের উপর, আর সেই খেপাটা যে পড়লো আমার পদ্মা সেতুর উপর। আমাদের দেশের কোনো এক স্বনামধন্য পত্রিকার সম্পাদক আর উনি মিলে সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক, তার সঙ্গে দেখা করে আমেরিকান ফরেন সেক্রেটারি হিলারি ক্লিন্টন সহ এদের সকলের সাথে লবি করে সেই পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দেওয়াটা
বন্ধ করে দেওয়া হলো এবং উল্টা দুর্নীতির অভিযোগ আনা হলো। প্রধানমন্ত্রী বলেন ডক্টর ইউনূস গ্রামীণ ফোন নিয়েও প্রতারণা করেছেন। গ্রামীণ ফোন আসলে টেন্ডারে তৃতীয় স্থান হয়েছিল, তার পাবার কথা না, তবুও আমরা তাকে দিলাম ব্যবসাটা, যেহেতু উনি বলছেন যে এর লভ্যাংশটা গ্রামীণ ব্যাংকে মাধ্যমে দরিদ্র মানুষের হাতে যাবে, সেই কথার জন্যই তাকে দেওয়া হলো। গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ফোনের কোনো লভ্যাংশ কখনো আর যায়নি। এটা আমি বলবো একটা চিটিং করা ছাড়া আর কিছুই না, এটা রীতিমতো একটা ধোঁকা দেওয়া হয়েছে। এখন ওটা ওনার নিজস্ব সম্পত্তি। শেখ হাসিনা আরো বলেন জঙ্গিবাদ ও বিএনপি জামাতের ধ্বংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দেশের উন্নয়নে কাজ করছে সরকার। জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, যত ধরনের অপকর্ম যারা করতে চেষ্টা করেছে, বিশেষ করে জামাত, বিএনপি জোট থেকে শুরু করে এরা, আমরা কিন্তু সেগুলি অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করেও আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এ সময় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের মেট্রো রেল সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বন্যার সময় যখন ফারুক খান, আরটিভি, ঢাকা। প্রকাশ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী দুর্নীতি সূচক প্রতিবেদন। দুর্নীতি ধারণার সূচকে 2015 সালের চেয়ে 2016-তে 2 ধাপ উন্নতি করে 176টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 15তম। গতবারের প্রাপ্ত স্কোর 25 বেড়ে হয়েছে 26। তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে গেলেও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে মধ্যমানের দুর্নীতিমুক্ত দেশ প্রমাণ পয়েন্টের চেয়ে 17 কম। তামজিদ রনির রিপোর্ট। টিআইবির তথ্য মতে 2001 থেকে 2005 পর্যন্ত দুর্নীতিতে বাংলাদেশ পরপর 5 বার চ্যাম্পিয়ন হলেও ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। বুধবার প্রকাশিত হলো 2016 এর প্রতিবেদন। গেলবারের চেয়ে স্কোর বেড়েছে 1 পয়েন্ট আর অবস্থার উন্নতি হয়েছে 2 ধাপ। বাংলাদেশের অবস্থান বৈশ্বিক তুলনামূলক প্রেক্ষিতে গতবার তুলনায় স্কোর 1 পয়েন্ট বেড়েছে, অবস্থান নিচের দিক থেকে 2 পয়েন্ট কমেছে, উপরের দিক থেকে 6 স্টেপ নেমেছে। কিভাবে বাংলাদেশের নাম দুর্নীতির খাতা থেকে মুছে ফেলা যায়, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান বলেন, স্কোরিং থেকে এই চিন্তাটা অবশ্যই নিজেদের মধ্যে এনে সেটার জন্য কার্যকর ভূমিকা পালন করতে হবে যে আমরা দুর্নীতি দমনে আসলে খুবই কঠিন একটা সংগ্রামের মধ্যে আছি। আমরা 45 থেকে অনেক অনেক নিচে অবস্থান করছি এখনো। এখানে 1-2 কমা বাড়া কিন্তু আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো রাজনৈতিক সদিচ্ছা, 2 হচ্ছে যারা দুর্নীতি করেন তাদেরকে বিচার আওতায় আনতেই হবে, 3 হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো এই কাজটা করবে তাদেরকে শক্তিশালী করতে হবে, প্রতিষ্ঠানকে বাদ দিয়ে শত ভালো আইন হলো তাই আইনের প্রয়োগ হবে না, 4 হচ্ছে মানুষকে সোচ্চার হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। মধ্যমানের দুর্নীতিমুক্ত দেশ প্রমাণ করতে হলে স্কোর করতে হয় 43 পয়েন্ট, যেখানে বাংলাদেশের অর্জন 26 পয়েন্ট। স্কোর 43 উঠতে হবে, তখন আমরা বলতে পারবো যে বাংলাদেশ দুর্নীতি মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমরা যেহেতু 43 থেকে অনেক কম নিচে আছি, কাজে আমাদের অবস্থান ভালো নয়, উদ্বেগজনকই বলবো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের তুলনায় শুধুমাত্র আফগানিস্তান নিচে অবস্থান করছে, কাজে এটা আমাদের জন্য বিব্রতকর। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এসেছে সোমালিয়ার নাম, আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ যৌথভাবে নিউজিল্যান্ড ও ডেনমার্ক। ভালো 2013। তামজিদ রনি, আরটিভি, ঢাকা। দেশের শান্তি বজায় রাখার মধ্য দিয়ে সমাজের সব স্তরের মানুষকে অন্তর্ভুক্ত করে 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছে সরকার, বললেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইআরডি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো কোন কোন মন্ত্রণালয় কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বড় প্রকল্পে অর্থায়নে দুর্নীতির বিষয়ে তিনি বলেন, মেগা প্রকল্পগুলোতে কিছুটা দুর্নীতি থাকবেই, তবে তা কমিয়ে আনতে মন্ত্রণালয় সজাগ দৃষ্টি রাখছে। আবারও সার্চ কমিটি প্রসঙ্গ। যে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নির্বাচন কমিশনারদের খুঁজে বের করার জন্য, তারা ব্যক্তিজীবন বা কর্মজীবনে কতটা গুরু দায়িত্ব পালন করেছেন। বৃত্তান্ত বিশ্লেষণ করে দেখা গেছে নিজ নিজ জায়গায় সফলতার স্বাক্ষর রেখেছেন সবাই। কমিটির সদস্যদের জীবনে নানা দিক তুলে ধরছেন মাসুদ মুস্তাহিদ। সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। লন্ডন ইউনিভার্সিটি থেকে শিক্ষা নিয়ে 1981 সালে আইন পেশায় যোগ দেন তিনি। 99 সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, 2001-এ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2003-এ বিচারপতি হিসেবে পদোন্নতি পান তিনি। সবশেষ 2011 সালে যোগ দেন আপিল বিভাগে। 2012 সালে ইসি ঘটনে যে 4 সদস্যের কমিটি হয়েছিল তার প্রধানও ছিলেন সৈয়দ মাহমুদ হোসেন।
কমিটির সদস্য সচিব বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স এবং পাশাপাশি এলএলবি শেষ করার পর 1986-তে আইন পেশায় যোগ দেন। এরপর 1988-তে হাইকোর্টে, 2005-এ আপিল বিভাগের আইনজীবী হওয়ার পর 2009-এ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি ও 2011 সালে বিচারপতি হিসেবে পদোন্নতি পান তিনি। সবশেষে 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান হন ওবায়দুল হাসান। কমিটির অন্য সদস্যদের মধ্যে 2014 সালের 3 নভেম্বর থেকে পিএসসি সদস্য থাকার পর 2016 সালের 2 মে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন মোহাম্মদ সাদিক। মাসুদ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করার পর 1981 সালে বিসিএস উত্তীর্ণ হওয়ার পর 2013 সালের 28 এপ্রিল যোগ দেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1981 সালে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। তিনি সাহিত্য ও সমকালীন নানা বিষয় নিয়ে লেখালেখি করেন। 1984 থেকে 20 বছর তিনি সংবাদ পত্রিকায় অলস দিনের হাওয়া শিরোনামে সাহিত্য কলাম লিখেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিরিন আক্তারের জন্ম 1956 সালের কক্সবাজারের রামুতে। দায়িত্বের যখন চিঠি আসবে আমরা কমিটি একসঙ্গে বসবো, সবার সহযোগিতায় আমরা চাইব একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন যাতে হয়। এদিকে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম। বিএনপি তো বলেছে যে তাদের কাছে এই অনুসন্ধান কমিটি গ্রহণযোগ্য নয়, যে রাষ্ট্রপতি যে আহ্বানটা করেছেন রাষ্ট্রপতি সেই আহ্বানটা আবারও করবেন, রাজনৈতিক দলগুলোকে বলবেন যে তারা যেন নিজেরাই ঐক্যমতে পৌঁছে কারা